মামুন নামে কাউকে চেনেন না? জি না, আমি এই নামে কাউকেই চিনি না। ১ সপ্তাহ আগে চিনতেন? আর চিনতেও চাই না। ভুলে গেছি। ওই যে সিনেমাতে দেখেন না গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে যায়? আমিও গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি। এরকম মনে করেন। জীবন থেকে আপনারা যখন দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে কিন্তু ওই জিনিসটা বারবার মনে করতে চান না। যখন আপনারা ভয়ের কোনো স্বপ্ন দেখেন, খারাপ কোনো স্বপ্ন দেখেন, ওটা আপনি মনে করতে চান না। তো সেরকম আমিও আ জীবনের দুঃস্বপ্ন বা খারাপ কোনো অধ্যায় মনে রাখতে চাই। পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমি বারবার কেন একজন এমন কারো কাছে যাব যে আমাকে শুধু ক্ষতিই করবে, সে আমাকে কষ্ট দিবে, সে আমাকে শারীরিকভাবে টর্চার করবে। এমন মানুষের কাছে তো যাওয়ার আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ আসলে রেকগনিশন যেটা বলে আরকি সেটা সবসময়ই ইন্সপায়ারিং, সবসময় উৎসাহ দেয়, ভালো কাজ করতে উৎসাহ দেয়। তো আ আজকে আমারও খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে আমি যদি ভালো কিছু করতে পারি, কাউকে ভালোভাবে সুস্থভাবে বিনোদন দিতে পারি, তো সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে। এটা আমাকে ইনফ্লুয়েন্সার ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং যারা আ সুচিন্তিত বিচারক মণ্ডলী আছে, তারা নিশ্চয়ই বিচার বিবেচনা করেই আমাকে এখানে ডেকেছেন। তো আমি টাকা দিয়ে কেনা হয় কিনা এটা আমার কখনো জানা নেই। আমি এট লিস্ট বলতে পারি না আসিফ। আরকি এই ব্যাপারে কিছু। বাট আমি যেটা জেনেছি যে এখানে বিচারক মণ্ডলী আছে, তারা যাচাই বাছাই করে তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। আমি তো ওই নামের কাউকে চিনি না। আমি ওনাকে চিনি না। আমি এই নামের কাউকে চিনি না। আমার সাথে পরিচয় নেই। প্রিন্স মামুন নামে কাউকে চেনেন না? জি না, আমি এই নামের কাউকেই চিনি না। ১ সপ্তাহ আগে চিনতেন? আর চিনতেও চাই না। ভুলে গেছি। ওই যে সিনেমাতে দেখেন না গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে যায়? আমিও গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি। এরকম মনে করেন। আসলে আপু কেন তাকে মনে করতে চাচ্ছেন না বা ভুলে যেতে চাচ্ছেন? এই বিষয়টা যদি একটু বলতেন। জীবন থেকে আপনারা যখন দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে কিন্তু ওই জিনিসটা বারবার মনে করতে চান না। যখন আপনারা ভয়ের কোনো স্বপ্ন দেখেন, খারাপ কোনো স্বপ্ন দেখেন, ওটা আপনি মনে করতে চান না। তো সেরকম আমিও আ জীবনের দুঃস্বপ্ন বা খারাপ কোনো অধ্যায় মনে রাখতে চাই। প্রিন্স মামুন কি এই ঝগড়ার পরে লাইভের পরে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে বা কোনো এই যে ধরনের বলেছি আমি হুমকি এই দাবি নামের দিয়েছে কাউকে কিনা? চিনি না। সো যে আমার অপরিচিত সে আমার সাথে কিভাবে যোগাযোগ, কিভাবে কোনো কিছু। একটা সাক্ষাৎকারে আপনাকে দেখেছি যে সেখানে বলেছেন আপনি হুমকি দামকি দিয়েছে অনেক কিছু বলছে আপনাকে। এগুলো ইনডাইরেক্টলি তো পেয়ে আসছি সেজন্যই বলেছি। না, ওটা ওটা তো আমারও আছে। হ্যাঁ, আমিও পাচ্ছি আসলে। আমিও ফোনে পাচ্ছি এই ধরনের। তো বাদ দেন না। যেগুলো আসলে আমাদের সমাজের জন্য ভালো না সেটা আপনারা না হয় বাদই দিলেন। আপনারা পারবেন সমাজটাকে সুন্দর করতে। আপনারাই সবকিছু সুন্দর করতে পারবেন। লায়লা সবকিছু আপু, আপনাদের কাছে। আপনাকে কি প্রিন্স মামুনের সাথে আবার দেখা যাবে? আপনারা কয়েকদিন মানে দেখা গেছে যে দূরত্ব বজায় রাখেন, তারপর আবার দেখা না, যায় এই এক যে হয়েছেন। আপনাকে বললাম যে এই নামের আমি কাউকে চিনি না। সো আসলে যাকে চিনি না বা যার ব্যাপারে আমি কিছু মনেই করতে চাচ্ছি না, তার ব্যাপারে কি কথা বলবো? আসলে এটা তো আমার পেশা না। তো আমার পেজে ভিউ দিয়ে বা না দিয়ে কোনো ব্যাপার না। আমি এটা দিয়ে আমি জীবন ধারণ করি না। সোশ্যাল মিডিয়া আমার জীবন ধারণের মাধ্যম না। তো আমার রিচ বা ফেমাস হওয়া বা কোনো কিছুরই আসলে কোনো দরকার নেই। আমি খুব সাধারণ মানুষ। আপনারা আমাকে ভালোবাসেন, তাই আপনারা আমাকে আমার ভিডিও নেন বা আমার ভিডিও আপলোড করেন। এটাই আমার বড় পাওয়া। প্রিন্স মামুন যদি আবার ভুল স্বীকার করে আপনার কাছে আসতে চায়, আপনি নেবেন কিনা, গ্রহণ করবেন কিনা এবার? না, না, এইবার সেইবার বলে আর কোনো কথাই নাই। ১ম কথা হচ্ছে যে এই নামের কোনো মানুষ যে আছে আমার পরিচিত, সেটা আমি মনেই করতে চাই না। হঠাৎ একদিন দেখা হয়ে গেলে? আমি মানে আল্লাহর কাছে দোয়া করব, আপনাদের কাছেও বলব যে আপনারাও দোয়া করেন যেন এই ধরনের কোনো ব্যক্তির সাথে আমার দেখা না হয়। তার নামে কি আরো কোনো মামলা দিবেন কিনা? বর্তমান যেগুলো মামলা চলতেছে এগুলোর কি অবস্থা? আসলে যখন অপরাধ করা হয় তখনই কিন্তু আসলে মামলার ব্যাপারটা আসে। তো যার সাথে আমার দেখা হবে না, কথা হবে না, সে যদি কোনো অপরাধ সংগঠিত করে তাহলে সেটা যদি ওই আকারে চলে যায়, আপনি যেটা বললেন সেই আকারে যাবে। আর যদি না হয় তাহলে হবে না ইনশাআল্লাহ। সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা আর মানে না, এই না, না, না। আমার সাথে যেটা অন্যায় করা হয়েছে সেটার ব্যাপারেই পদক্ষেপ নিয়েছি। কিন্তু অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। আমার মনে হয় যে একটা মানুষ যখন বারবার অন্যায় করে, ১ম বার, ২য় বার, ৩য় বার সেটা ভুল হতে পারে। ৪র্থ বার অন্যায়টা কিন্তু অপরাধ হয়ে যায়। তখন সেটা ভুল হয় না। তো একটা মানুষকে আপনি যখন বারবার বুঝাবেন যে তোমার এটা খারাপ হচ্ছে, এটা ভুল হচ্ছে, সে যদি বুঝতে পারে তাহলে তো সেটা অন্যায় হয়ে গেল, তাকে মাফ করা গেল। কিন্তু তারপরেও সে যদি ওই কাজটা করতেই থাকে এবং স্বীকার না করে যে তার ভুল হয়ে গেছে, তাহলে সেটা অপরাধের পর্যায়ে চলে যায়। তো আমার মনে হয় যে অপরাধীর কাছ থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখাই উচিত। একজন অপরাধী, একজন ক্রিমিনাল, একজন অসাধু মানুষের কাছ থেকে নিজেদেরকে সবসময় সেফ ডিস্টেন্সে রাখা উচিত। কেন আমি নিজেকে ক্ষতি করার জন্য বারবার
এই ধরনের মানুষের কাছে যাব। আমারও তো একটা জীবন আছে, আমার জীবনে ভালো থাকার অধিকার আছে, আমার জীবনে হাসি খুশি থাকার অধিকার আছে, আমার জীবনে আহ, পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমি বারবার কেন একজন এমন কারো কাছে যাব যে আমাকে শুধু ক্ষতি করবে, সে আমাকে কষ্ট দিবে, সে আমাকে শারীরিকভাবে টর্চার করবে, এমন মানুষের কাছে তো যাওয়ার আমার দরকার নেই। কি শুনেছেন যেটা হয়েছে যে ওনার সাথে যেসব ভিডিও করা হতো ওনাকে উৎসাহ দেওয়ার জন্য, তো সেই জন্যই আসলে মিডিয়াতে আসা। ওনার সাথে পরিচয়ের প্রথম 2 বছর আমি কখনো সামনে আসিনি। তো এখন যেহেতু তার সাথে আমার আর কিছুই কোনোদিন দেখবেন না ইনশাআল্লাহ। যে ওই যে আছে না যে আপনি যদি আপনার মাথার উপর যে ঠাটা পড়ে ওই জায়গায় তো ওই রাস্তায় তো আপনি আর যাবেন না, তো আমার অবস্থা হয়েছে যে আমার মাথায় ঠাটা পড়েছে, আমি তো আর ভয়ে ওই রাস্তায় আর যাবো না। এটা তো শুধু একটা এক্সাম্পল, আপনারা তখন দেখেছেন মানে এতগুলো মানুষের সামনে এই অ্যারোগেন্সিটা যদি প্রকাশ করতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন যে ব্যক্তি হিসেবে আমাকে একা পেয়ে এসে কি ধরনের টর্চার আমার উপরে চালিয়েছে। এটা তো সহজেই আপনারা বুঝতে পারেন যে একজন ওখানে শুধু একজন সাংবাদিক ছিলেন না, এখানে অনেক সাংবাদিক এবং সবাই আমাদের অতিথি ছিলেন। অতিথির সাথে যে লোকটা এইভাবে কথা বলতে পারে, এই ধরনের বিহেভ করতে পারে ক্যামেরার সামনে, সে ক্যামেরার পিছনে তার ব্যবহার এবং তার অত্যাচারের লিমিটটা কত ছিল। আমার এটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যদি আমার পেজটা দেখেন বা আমার টিকটক আইডিটা দেখেন, সেখানে কোথাও এই রিলেটেড কিছু দেখবেন না। সেখানে হয়তো রিলস দেখবেন বা ব্লগ দেখবেন বা ছোট্ট কন্টেন্ট দেখবেন, কিন্তু সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস করা নেই। তো আমি আপনাদের কাছেও, যেহেতু আপনারা সংবাদ কর্মী এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের সবচেয়ে বড় অবদান আছে, আপনাদেরকে সেটাই বলবো যে এই ধরনের নেগেটিভ কোনো কন্টেন্ট সম্প্রচার করবেন না। আপনারাও করবেন না। অনেক ভিউ হোক যাই হোক সেটার উদ্দেশ্য হলেও আপনারা এটা দয়া করে করবেন না। আপনারাও পজিটিভ জিনিসই আসেন। সমাজে অনেক কিছু আছে তুলে ধরার। দুস্থ শিশু বলেন, পথ শিশু বলেন, বন্যা বলেন, ক্ষুধা বলেন, দারিদ্রতা বলেন, অনেক কিছু আছে, রাজনীতি বলেন। তো আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কিছু তুলে ধরবেন না। আমার কাছে তো এখন আর কেউ নাই আপনাকে বলার, কেউ তো দেখতে পারবে না। আমি কারোর জন্য যদি কান্নাও করি, এরকম দেখার মতো তো কোনো মানুষ আসলে নাই না। আর আর হচ্ছে অমানুষের জন্য কিন্তু কেউ কান্না করবে না, আর কখনোই করবে না। আমি কখনোই বাংলাদেশের আইন বলেন, আদালত বলেন বা আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন, কখনোই আমি অযোগ্য বলবো না। তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং বাংলাদেশের আইন একজন ব্যক্তি প্রণয়ন করেনি, এখানে অসংখ্য বুদ্ধিজীবী দ্বারা এটা সংশোধন হয়েছে, প্রণয়ন হয়েছে, সংশোধন হয়েছে। তো আমি কেন সেটাকে অযোগ্য বলবো? আইন হচ্ছে মানুষকে প্রোটেক্টকারী, হ্যাঁ, অপরাধীকে স্বাভাবিক নরমাল মানুষের কাছ থেকে দূরে নেওয়ার জন্যই কিন্তু আইনটা প্রণয়ন করা হয়েছে। তো যে অপরাধী তার চোখে তো ওই জিনিসটা খারাপ লাগবেই। আমি ব্যক্তিগতভাবে, আমি তো আসলে কমার্শিয়াল কিছু করি না, ব্যক্তিগতভাবে আমার যে টিকটক আইডি আছে বা ফেসবুক আইডি আছে, আমি হয়তো ছোট ছোট রিলস করব বা ছোট ছোট ব্লগ করব, এগুলো করব, সেটা আমি একা, সেটা আর কারোর সাথে না। তা আমি অযোগ্য তো বলছি না। প্রশাসন আমার চেয়ে ভালো জানে, ওনারা যেটা মনে করবেন ঠিক সেটাই ঠিক হবে। আমি এখনো মনে করছি না যে সে কেন ঘুরে বেড়াচ্ছে, সে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে ধরে নেওয়া যে এই আইন প্রয়োগকারী সংস্থা যদি মনে করে সে রাস্তায় ঘুরে বেড়ানোর যোগ্য, তাহলে সেটাই ঠিক আছে। এটা ভুয়া, এটা ভুয়া কাবিন, এটা ভুল, এটা ফেক। কবে জানতে পারছেন আপনি? এটা আমি জানতে পারার পরেই মামলা হয়েছে আসলে। এটা যখন আমি জানতে পেরেছি তখনই মামলাটা হয়েছে। আচ্ছা, আপনারা যখন বিয়ে করছিলেন এটা কেন যাচাই করেন নাই? কেউ করেন, আপনিও করেন নাই। আপনি যখন বিয়ে করেছেন আপনিও কাবিননামা নিয়ে কাজী অফিসে যে যাচাই করেন নাই, কেউ করে না। না, আমারটা তো ওকে আছে, আমি করে নিছি। আপনি দেখে নিয়েছেন, উনি শিক্ষা নিয়েছে আমার জীবন থেকে, উনি শিক্ষা গ্রহণ করেছে। আপনারা যারা বাকি আছেন তারা আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে কাগজটা আসলে ঠিক কিনা। আপু, কাবিনে কত টাকা ছিল লেখা? ওখানে লেখা ছিল, এখন সেটা ফেক কাগজ, ওটা আর জেনে কি হবে, 5 লাখ টাকা ছিল। তো এটা জেনে তো আসলে আর কোনো লাভ নাই, যেহেতু ফেক কাগজ, ভুল কাগজ, ভুয়া কাগজ, তো ওটাকে ভুয়া হিসেবে ধরা উচিত। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা আমার সাথে অনেকদিন যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রথমত আমি আসলে খুবই মানসিকভাবে অসুস্থ ছিলাম, শারীরিকভাবে অসুস্থ, সেটা তো এখন আজকে দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ আমার কাছের মানুষ বলে যদি কেউ থাকে, আত্মীয় স্বজন ছাড়া যদি কাছের মানুষ বা আত্মার মানুষ যদি কেউ থাকে, তাহলে সেটা আপনারাই। আমার পাশে থাকবেন, সব সময় আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে বাঁচতে পারি। ঈদটা আমার পরিবারের সাথেই করব এবং আপনি যেটা বলেছেন ওই বিষয়ে আমি চিন্তাই করিনি কখনো। মামুন ভাই বাংলাদেশে বিএমডব্লিউ গাড়িতে চলে, এটা আপনারা সবাই জানেন। যে মানুষ বিএমডব্লিউ গাড়িতে চলে সে কখনো লাইলার বাড়ির মাংস নেওয়ার জন্য বসে থাকবে?